বিবেচনা করা হবে। আমরা এটা খেয়াল রাখবো কেমন বিবেচনা করেন। সামরিক বাহিনীর অফিসারদের নিশানা করে খুন করতে বিডিআর সংগঠিত হত্যাকাণ্ড যে একটা বিদেশি ষড়যন্ত্র ছিল তা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বিশ্বাস করে। সেই জন্য এর একটা স্বচ্ছ তদন্ত করে বিশ্বাসযোগ্য বিবরণ বা আখ্যান বা ন্যারেটিভ দেশবাসীর সামনে তুলে ধরা প্রয়োজন। এই ঘৃণিত বিদেশি শক্তির সাথে এদেশের রাজনীতি, সামরিক বাহিনী, জনপ্রশাসন, পুলিশ, সাংবাদিক, বিভিন্ন পেশার মানুষদের যে অশুভ দেশবিরোধী আতাত বা সংযোগ ছিল এবং আছে তা উন্মোচিত করতে হবে। পক্ষপাতহীন, স্বচ্ছ, সঠিক বিচারের আয়োজন করে অপরাধীগুলোকে শাস্তি দিতে হবে। এছাড়া বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মধ্যে যে ভঙ্গুরতা, দুর্বলতা এবং ভীতি দেখা দিচ্ছে তার অবসান ঘটবে না। একজন অফিসার মেজর সিনহার বিচার কাজ দ্রুতগতিতে সম্পন্ন করতে বলছেন। সেনাপ্রধান অ্যাডজুটেন্ট জেনারেলকে নোট নিতে বলছেন। 2009 সালে শেখ হাসিনা সরকার গঠনের পরে পুলিশের বিভিন্ন পর্যায়ে মুক্তিযোদ্ধা কোটায় যাদেরকে নিয়োগ দিছে তাদের সকলের আসল পরিচয় এবং সত্যতা পুঙ্খানুপুঙ্খভাবে নিরূপণ করতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের এত বেশি সংখ্যক লোক কিভাবে ঢুকলো সেটাও তদন্ত করে বের করতে হবে। আরো দেখতে হবে নিজ জেলার পরিচয় গোপন করে ভিন্ন ভিন্ন জেলার নাগরিকত্ব দেখায় কত সংখ্যক বাটপার এবং দস্যু পুলিশে ঢুকছে। এমন সকল লোককে পুলিশ বাহিনী থেকে ঝাঁটায় বিদায় করে আইন শৃঙ্খলা রক্ষাকারী এই বাহিনীর পুরা খোল নলচা বদলে ফেলতে হবে। প্রমোশন বোর্ড নিয়ে প্রশ্ন তুলে বেশ কয়েকজন কর্মকর্তা বলেন, একজন অফিসার বলেন যে নোটশিটে প্রমোশন পেয়েছে অনেকে, সেনাপ্রধানকে এই ব্যাপারটির প্রতি দৃষ্টি দিতে হবে। সেনাপ্রধান বলেন যে অন্য সেনাপ্রধানরা অতীতে এমনটা করছেন, এটা নিয়ে কোনো কথা বলতে চাই না। সাবেক সেনাপ্রধানকে এই ব্যাপারে পরামর্শ দিয়েছিলাম। একজন বলেন যে ব্রিগেডিয়ার জেনারেল থেকে মেজর জেনারেল পদোন্নতি সেনাপ্রধানের নেতৃত্বে বোর্ডে হতে হবে। বর্তমানে রাজনৈতিক সরকার এটা দেখে, সেই জন্য জেনারেল কর্তৃক সরকার প্রধানকে কদমবুসি করার মতো ঘটনা দেখতে হয়। আর্মি চিফ এই পর্যায়ে হেসে দেন এবং বলেন আই এম এনজয়িং। আরো বলেন আবহাওয়া গরম হয়ে যাচ্ছে, তিনি সবাইকে উত্তেজিত না হয়ে ঠান্ডা হইতে বলেন। একজন অফিসার জিজ্ঞেস করেন যে প্রমোশনের ক্ষেত্রে কেমন রিফর্ম হবে। সেনাপ্রধান বলেন প্রফেশনালিজমই হবে প্রমোশনের অন্যতম ক্রাইটেরিয়া। এইবার সেনাপ্রধান বলেন দেখি প্রফেশনালিজমের কোন গুণ মান বিবেচনায় মেজর জেনারেল এস.এম. কামরুল হাসানকে এই যে BA 3650 লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়া PSO AFD পদে বসানো হইল। লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান যে একটা ইন্ডিয়ান এজেন্ট, ও যে একটা প্রভুপাদ, এটা তো সেনাবাহিনীর সৈনিকরাও জানে। হ্যাঁ, সে যে দলবাজ, দুর্নীতিবাজ এবং অসৎ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সশস্ত্র বাহিনী, DJFI, NSI এমন আরো অনেক সংস্থা প্রতিষ্ঠান নিয়ে স্বাধীনভাবে কাজ করার পথে বাধা দেওয়ার জন্য ইন্ডিয়ার তদবিরে সেনাপ্রধান তাকে ওই গুরুত্বপূর্ণ পদে বসাইছে। বুঝছাও, সে ইন্ডিয়ানদের পক্ষ হইয়া অফিসারদের মধ্যে তাদের অনুচরগুলোকে এবং তাদের বিচারের মুখোমুখি হওয়া থেকে রক্ষা করবে এবং ক্ষতিগ্রস্ত হওয়ার সকল ঝুঁকি থেকে বাঁচাবে। এমন অঘটন ঘটন পটিয়সী ওয়াকারুজ্জামান সাহেব, এইবার আপনি বলেন দেখি এই দেশদ্রোহীকে প্রমোশন দেওয়ার পর এখন আপনি সেনাবাহিনীর তরুণ অফিসারদের সামনে মুখ দেখাবেন কি করে? বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে শেখ হাসিনার গত 15 বছরের ফ্যাসিস্ট দুঃশাসনের মূল পৃষ্ঠপোষক ছিল ইন্ডিয়া। আরো জানে শেখ পরিবারের প্রত্যেকটা লোক ইন্ডিয়ার প্রতি অনুগত, বাংলাদেশের স্বার্থে নয়। মিস্টার ওয়াকারুজ্জামানের পরিবারের 100% সদস্যই ইন্ডিয়ার স্বার্থে নিবেদিত। আজ আপনাদের সকলকে বুঝতে হবে খুনি হাসিনা আশ্রয় পাইছে ইন্ডিয়াতে। অন্য কোন গণতান্ত্রিক সভ্য দেশ এই ফ্যাসিস্ট দুর্নীতিবাজ গণহত্যাকারিণীকে জায়গা দেয়নি। কিন্তু একজন অফিসার বঙ্গানুবাদ সহ সূরা আসর তেলাওয়াত করছিলেন। তিনি বলছেন যে চিফ, এই অবস্থা থেকে দেশ বাঁচানোর জন্য আমি আপনার নেক হায়াত দানের দোয়া করছি। একজন সেনা কর্মকর্তা বলছেন যে আমাদের মোনাজাত রাজনীতি কেন্দ্রিক হয়ে যাচ্ছিল, কিন্তু মোনাজাত যেন স্ক্রিপ্টাইজ না হয়, হৃদয় থেকে আসতে হবে, এটাকে রাজনীতি মুক্ত রাখতে হবে। সেনা প্রধান বলছেন ভাই জীবনে দেখি নাই হুজুরকে কেউ গলা চাইপা মোনাজাত করাচ্ছে, তারপরে তুমি বলছো একজন জেনারেল নোট করেন জেনারেল ওয়াকারুজ্জামান ওই যে সূরা আসর যে পড়ে শুনেছে এর মর্মবাণী বুঝিছেন? হ্যাঁ, সূরা আসরের প্রথম 2 আয়াতে সময়ের শপথ নেওয়া হয়েছে এবং বলা হয়েছে মানুষ তো আসলেই ক্ষতিগ্রস্ত। এটা আসলে সময়ের শিক্ষা এবং বাস্তবতাকে স্মরণ করায়। বিভিন্ন জামানায় যেসব লোক ঈমান এবং সৎ কাজ থেকে বিরত ছিল তারা ক্ষতির শিকার হয়েছিল, অর্থাৎ তাদের প্রতি আল্লাহর গজব বা আসমানি শাস্তি নাজিল হয়েছিল। প্রত্যেকটি জামানাই এরকম। প্রথম 2 আয়াত সতর্কতামূলক, তৃতীয় আয়াতে ঈমান, সৎ কাজ, পারস্পরিক সত্যের উপদেশ দান, ধৈর্যের কথা বলা হয়েছে। যারা ঈমানদার এবং শুধু নিজেই পালন করে তাই না, নিজ প্রভাব বলয়ের মধ্যে অন্যকে সত্য দিন এবং ধৈর্য ধারণের উপদেশ দেয়, আল্লাহকে ভয় করে সব ধরনের পাপ থেকে বিরত থাকে। সূরা আসর পড়লে বুঝবেন যে এদেশবাসী, জনগণ, মানুষ আজ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। বাংলাদেশ লুট হয়ে গেছে। আপনার শ্বশুর বাড়ির শেখ পরিবার দেশটাকে দেউলিয়া করে লক্ষ কোটি টাকা বিদেশে নিয়ে গেছে। এই সূরা আসরের আলোকে আপনাকে বুঝতে হবে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারী নাগরিকদের, সমস্ত অধিকার হরণকারী ফ্যাসিস্টদের উপর আল্লাহর গজব বা আসমানি শাস্তি নাজিল হয়েছে। সময়ের শিক্ষা এবং বাস্তবতাকে স্মরণ কইরা আর্মড সার্ভিসের মর্যাদা রক্ষা করছে যে উদ্যোগ,
4 আগস্টে সেই নেতাদের পিছনে দাঁড়ান। আর একবারও ইন্ডিয়ার সেনা প্রধানের সাথে বা রয়ের কোন এজেন্টের সাথে কথা বলবেন না। ইমান, সৎ কাজ, পারস্পরিক সত্যের উপর সশস্ত্র বাহিনীকে ঐক্যবদ্ধ এবং পুনর্গঠিত করতে হলে 4 আগস্টের উদ্যোক্তাদের সাহায্য এবং সহযোগিতা লাগবে। আর আপনার দরকার হবে এই সমস্ত প্রবীণ শ্রদ্ধাভাজনদের কাছে ধৈর্য এবং শ্রদ্ধায় অবনত হওয়া, ইন্ডিয়ার প্রতি না। আল্লাহকে ভয় করে সব ধরনের গুনাহ থেকে বিরত থাকতে হইলে গত 15 বছর সশস্ত্র বাহিনীর ক্ষমতাকে যারা দলীয় স্বার্থে ব্যবহার করে গুম, খুন, লুটতরাজ করছে, সেই সমস্ত ক্রিমিনালকে বিচারের মুখোমুখি দাঁড় করাইতে হবে। তা না হইলে আল্লাহ যে আপনাকে ক্ষমা করবেন না, তা ভুলে গেলে কি চলবে? আমি এবার সৈনিক এবং তরুণ সেনা অফিসারদের কিছু বলতে চাই। আমার প্রিয় ভাইরা, আপনারা কি দুনিয়ার শ্রেষ্ঠ সেনাবাহিনীর একটা হইতে চান, নাকি মোটা আজিজের মতো ঘুরে বেড়ায় প্রমোদে আমাদের মন ভাইয়া দিতে চান? কেউ কইতে পারেন দুনিয়ার শ্রেষ্ঠ সেনাবাহিনী কেমনে হবে? বাংলাদেশ এটা ছোট্ট দেশ, কোন রিসোর্স নাই, টাকা পয়সাও নাই। আসেন কইয়া দিই। প্রথম হইতেছে ওই যে একটা বালের ফোর্সেস গোল আছে না, ওটা ফেলায় দেন। কি গোল নিতে হবে সেটা কইয়া দিতেছি। শ্রেষ্ঠ সৈনিক কারা হয়? তারাই হয় যারা নির্ভয় আর দুর্দান্ত সাহসী, যারা মরতে ভয় পায় না, তারই তো শ্রেষ্ঠ সৈনিক। দুনিয়াতে এমন যুবক আছে যারা বন্দুকের গুলির সামনে নির্ভয়ে দাঁড়াইতে পারে। একজন দুইজন না, সবাই, সব তরুণ যুবকদের সবাই বাংলাদেশের আবু সাইদের মতো বন্দুকের গুলির সামনে দাঁড়াইতে পারে, নড়বে না, সরবে না, পালাবে না। পৃথিবীতে এরকম তারুণ্য নাই, এটা একমাত্র বাংলাদেশের আছে, দুনিয়ার অন্য কোন দেশের নাই। একজন দুইজন তরুণ থাকতে পারে, সব তরুণ এটা বাংলাদেশে। এই তরুণেরা সেই সেনাবাহিনীতে থাকলে তারা দুনিয়ার কোন সেনাবাহিনী পরাস্ত করতে পারবে না। বাংলাদেশের 18 থেকে 28 বছর বয়সী সব সক্ষম তরুণ তরুণীকে সামরিক প্রশিক্ষণ দিতে হবে। আমাদের 5 কোটি সুপ্রশিক্ষিত রিজার্ভ গণসেনা থাকবে, যে কোনো মুহূর্তে ডাক দিলে তারা ঝাঁপায় আসবে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। এই প্রশিক্ষণে তরুণেরা শুধু সুস্বাস্থ্যই পাবে না, তারা ডিসিপ্লিনড হবে। জাতি একটা ডিসিপ্লিন তারুণ্য পাবে। আমাদের শুধু 3 জায়গায় সামরিক শক্তি থাকলে চলবে না, জলে, স্থলে, অন্তরিক্ষে। আমাদের আরো 2 ডাইমেনশনে সামরিক সক্ষমতা থাকতে হবে। প্রথমে সাইবার ডোমেইন। আমাদের এক্ষুনি সাইবার ব্রিগেড করা দরকার, যা শত্রু দেশের ভার্চুয়াল অ্যাসেটে আক্রমণ চালাবে এবং ধ্বংস করবে। আমরা হাসিনার সময় ভার্চুয়াল অ্যাটাক দেখছি। হাসিনা না গেলে পুরো ডিজিটাল সিস্টেম হাসিনা ধসায় দেওয়া হইতো, আর বেশি কিছু লাগতো না। আর স্পেস কমব্যাট ক্যাপাসিটি, শত্রু দেশের স্যাটেলাইট আক্রমণ করার সক্ষমতা অর্জন করতে হবে। আর অবশ্যই আমাদের পারমাণবিক যুদ্ধাস্ত্র লাগবে। বাংলাদেশের দিকে চোখ তুলে কেউ তাকাইতে পারবে না, চোখ তুলে নেব। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আর আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য আর কোনো পথ খোলা নাই। বাংলাদেশের পারমাণবিক যুদ্ধাস্ত্র নিয়ে আন্তর্জাতিক বিশ্ব কিছুই বলতে পারবে না। ভারত যখন আমাদের নয় উপনিবেশ বানাইছিল, ওরা আসছিল আমাদের বাঁচাইতে, আসে নাই। আমরা যখন নিজেদের বাঁচানোর জন্য পরিকল্পনা করব, আমাদের দেশের, রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য আমরা চেষ্টা করব, তারা বলার কে? কারো কোনো কথা শুনবো না। তাই সেনাবাহিনীর তরুণ অফিসার আর সৈনিকেরা সেই গৌরবকে বরণ করার জন্য প্রস্তুতি নেন। আমরা এটা অর্জন করবই করব। ইনকিলাব।